চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কেনা করিবার দায়। সে রানাকুম্ভ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সভাধাম মীরাবাইয়ের ভূমিকা দিয়েছিল আমায়। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করল অত্র, জবাব দিতে রাখি নাই তার বাকি। তবুও কবিওয়ালার স্বভাব মতে আসিয়া সভ্য সভাতে উল্টো তালে মেরে গেছে ঝাঁকি। মনে করি ভাবনা কোনো ভয় পাবো না, পুনঃ পুনঃ দেব সমাধান। ভক্ত ভক্তা নারী নরে শ্রবণ করুন ধৈর্য ধরে দান্দিক পদ্ধতির কবিগান। এক কবি করে জবাব, আর এক কবি ধরে অভাব। এটা কবিওয়ালার 14 গোষ্ঠীর জাতের স্বভাব, তাই না হলে হয় না কবিগান। আমি দাঁড়াইয়া সভাতলি, যতই ভালো কথা বলি বিপক্ষের অঙ্গ উঠবে জ্বলি। তাই না হলে কি আর কভু দ্বন্দ্ব হয়? আমরা দুজন করব দ্বন্দ্ব, আনন্দ পাবেন ভক্তবৃন্দ। এই জন্য বসে আছেন এই কবির খোলায়। তবে আমি বলেছিলাম তার ধারে যে তোমরা যে মায়ের পূজা করবার তরে পশু বলির করো আয়োজন, এটা আসলে ঠিক পূজা নয়, রাজসিক বা তামসিক পূজা হয়। এই পূজায় পাওয়া যায় না মায়ের দর্শন। মায়ের দর্শন পেতে গেলে পূজা দিতে হয় ভক্তি ফুলে, আর জ্ঞানের খড়গ হাতে তুলে ওই 6টা ভিতরের যে 6টা অসুর তার বহির্মুখী স্বভাবকে করতে হয় কর্তন। ও ডাক দিয়ে বলে, তাই আমরা যে পাঠা খাই এটা পাঠার মতো নহে কদাচন। কারণ কোনো কিছু পূজায় দিলে তখন তারে প্রসাদ বলে, আমরা করি প্রসাদ গ্রহণ। শুনলেন যত বিজ্ঞ শ্রোতা, কথাটা খুব ভালো কথা। প্রসাদ খাওয়া খারাপ নয় কখন, কিন্তু প্রসাদ যদি একবার হয় তা কি আর ফেলে দেওয়া যায়? যখন ওই পাঠাটা নিয়ে ঠাকুর মশাই পুরুয়া পাঠাটা মায়ের কাছে নিবেদন করিয়ে দেয়, কাটা পাঠা কিন্তু মায়ের কাছে নিবেদন করে না। ওই জ্যান্ত পাঠা হাতে ধরে কপালে সিঁদুর দিয়ে মন্তর পড়িয়ে মায়ের নামে করে নিবেদন। দাঁড়িয়ে বলি সভাতটে খড়গ ধরে তারপর ওই যে কাটে, তাহলে সম্পূর্ণ পাঠাটাই প্রসাদ হয় তখন। এইবার জবাব দিয়ে যাও, ওই প্রসাদের চামড়া ফেলাই কেন খাও? চামড়াও তো প্রসাদ, লোমও প্রসাদ, নারী বুড়িও প্রসাদ, পিত্ত প্রসাদ, অন্ডকোষ প্রসাদ, পাঠার নরুলও প্রসাদ, সিংহ প্রসাদ। খাবা না? চামড়া কয় বাপ বেটা ধরিয়ে ধরে কামড়া। ওই পাঠার লোম ওই দিয়ে রানবি আলুর দম। হ্যাঁ, এখন হাসতেছেন, ওটা কলেন না কেন? কিছু প্রসাদ আছে। ওই যে পাঠার নারী বুড়ি ওই দিয়ে রানবা লাউ দিয়ে জুস জুড়ি, কায়দা আছে কি? এ কথা অতি সত্য। পাঠার ওই যে তিক্ত পিত্ত ওই যে তিতিয়ে ডাল রান্না করি খাবা, প্রসাদ খাই, তিতিয়ে নাই। আর পাঠার দুটি অন্ডকোষ, তোরা কয় বাপ বেটা বসে বসে চোষ। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে, কারণ সত্যি মাইরি। প্রসাদ খাচ্ছে। প্রসাদ কাহাকে বলে? দাঁড়িয়ে বলি সভাতলে হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ যারে কয়। প্রহ্লাদ যখন জন্ম নিল, একটু যখন বড় হলো, হরি নামে মাতোয়ারা থাকে সর্বদাই। মুখে বলে হরি হরি, কিন্তু হরি তো ওর বাবার ওরি, মানে শত্রু যারে কয়। প্রহ্লাদের বাবা করে মানা, ওই হরি নাম কবু করিস না, ওই হরি ভালো না। প্রহ্লাদ বলে, বাবা আমি হরি নাম করি কি কারণ? আমার কাছে বলো দেখি, মুখের নাম বন্ধ হলে মনের নাম বন্ধ হয় নাকি? মন দিয়ে ভালোবাসলে পরে সে কি তা ভুলে যেতে পারে? হ্যাঁ, একটা গান আছে না, প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নের মতো জাগে, কি জানো গায় না? তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। কি বাসু বাবা, কি পৃথিবী বদলে গেছে, গায় না? প্রথম যে ছেলেটারে ভালোবাসি ছিল জীবনে বলতে পারে?
পরে হয়তো বিয়ে হয় নাই, চলে গেছে আর একজনের দ্বারে। মনে যখন পড়ে কুটুস করে কামড় মারে। কোনোদিন একটু দেখা যদি হয়ে যায় না, ঝিলিক মারি ওঠে। ওই 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 শুভ লাটিয়ে যাচ্ছে নাকি, জাগে জাগে ওই তারা ঠিক পাচ্ছে। ওই দিকও তাই, কেউ খালি না রে ভাই। ঠিক কইছি না নাকি? খাটি কথা কইছি, বুকি আর দিয়ে কও। ওই বুড়ি তাই হাসতেছে। আমার কাছে বলুন দেখি, ভালোবাসলে তাকে ভোলা যায় নাকি? বলা যায়? প্রহ্লাদ দেখে বলে তাই, বাবা বলি তোমার পাশাপাশি আমি যে হরিকে ভালোবাসি, আমার মুখ বন্ধ করে দিলেও মন থেকে হরি সরানোর কায়দা পৃথিবীতে কারো নাই। প্রহ্লাদকে হরি নাম ভুলাবার তরে তখন হস্তে ধরে প্রহ্লাদের বাবা নিয়ে গেল গুরুর আগারে, মানে গুরু গৃহ যারে কয়। কারণ ছেলে করে বাবার সঙ্গে তর্ক, তাই হরিনাম ভুলাতে গুরু ছিল ষণ্ড অমর্ক। তার কাছে গিয়ে করে নিবেদন, গুরুদেব কথা লবে আমার ছেলের হরিনাম ভুলাইয়ে দেবে, একে করাও বিদ্যা অধ্যয়ন। এইবার গুরু গৃহে থাকার পরে ধীরে ধীরে বিদ্যা অধ্যয়ন করে। ক বললে তার নয়ন ঝরে, কৃষ্ণ কথা মনে পড়ে। হ বললে হরি বলে ভাসে চোখের ঝলে। প্রহ্লাদের গুরু ভাবে দিলে এরেই নাম বুলাবো কোন কায়দায়, তবে অন্তরে আমার আছে ভাবো, ওরে আমি একটু নামটা শিখাবো। নয়ের ঘরের নামটা জম্বের কঠিন, ওইটা শিখবর হরিণ আমার মনে থাকবে না। কয় খোকা এই জায়গা বল, বল নয় একে নয়, নয় একে নয়। প্রহ্লাদের শিহরণ দেয়, নয় একে নয়, নয় একে নয়। নয় দ্বিগুণে 18, নয় দ্বিগুণে 18, 3 নং 27, 3 নং 27। জানেন যত নারী নর, প্রহ্লাদ ছিল শ্রুতিধর, একবার শুনলেই মুখস্থ হয়ে যায়। আমি জীবনে কোনো দিন রামায়ণের পালা লিখে নিয়ে মুখস্থ করি নাই। যারা রামায়ণ গাইতো ওই শুনছি, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কথা বোঝা গেল কি? শ্রুতিধর না হলে ভালো কবি হতে পারে না সে কোনো কালে। শ্রুতিধর হওয়ার ভীষণ প্রয়োজন। 4 নং 36, 4 নং 36, 5 নং 45, 5 নং 45, 6 নং 54, 6 নং 54, 7 নং 63, 7 নং 63, সঙ্গে সঙ্গে মুখস্থ। 8 নং 72, 8 নং 72, 9 নং 81, 9 নং 81, 9 10 90, 9 10 90। নয়ের ঘরের নামটা শুনে জল ধরে প্রহ্লাদের নয়নে। গুরু বলে প্রহ্লাদের সন্নিধানে, নামটা পড়া, নামটা কান্দিস কিসের দায়? হে গুরুদেব বলি তোমার কাছাকাছি এই নয়ের ঘরের নামটার মধ্যে একটা নূতন জিনিস আমি খুঁজে পেয়েছি। কি? এই মহাবিশ্বে হরি ছাড়া আর কিছুই নয়। সাকারে, নিরাকারে, সর্বাকারে, সর্বাধরে, সবকিছুর ভিতরে সেই হরি বাস করে সর্বদাই। ওমা একটু কথাগুলো শোনো। এই ঘরে কথা কয় কারা? ঘরে কথা কয় কারা? কথা কয় না। অশ্বিনী ঘোষের গানেও আছে, তারক ঘোষের গানেও আছে, হরি চকমকি চকচিক লেগেছে চোখ খেতে, আর কিছু পাই না সখী দেখিতে, আছে না? কি গোসাই যা আমার অশ্বিনী ঘোষের গান আছে না, আমি কি আমাতে আসি, হরি চাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। ওই গানের একটা পদ আছে না, আমি যেদিকেতে ফিরাই আঁখি সয় হরিময় জগৎ দেখতেছি। আমি কোনো ধর্মের নিন্দামন্দ কবি গানে দাঁড়ায় কখনোই করি না, কিন্তু যেটা প্রকৃত কথা তা না বলিয়া সারি না, ওরে নিন্দা কয় না। আমি যদি চুরি করি, আমার যদি চোর কন, তাহলে কি আমার নিন্দা করা হয়? কথা কইেন, এটা কি নিন্দা করা হয়? আমি যদি মদ খাই, আমারে যদি কেউ মাতাল কয়, তাহলে এটা কি নিন্দা করা হয়? কিন্তু আমি যদি মদ না খাই, যদি মাতাল কয়, আমি যদি গাঁজা না খাই, যদি ফেসবুকে লিখে দেয় কয় কলকি খাইয়ে নেছো, তাহলে তার জিভ খসে যাওয়া উচিত।
তাহলে যে যা কর্ম করে তাই যদি বলে তারে, নিন্দা বলা বলে না, নিন্দা করা বলে না তারে। আমি যদি দুর্নীতি করি, আপনারা যারা নরনারী, তাহলে দুর্নীতিবাজ বললে ওটা নিন্দা করা হলো না, ওই যে দুর্নীতিবাজ আসছে, এটা নিন্দা হয় না। কি ও ঢোল বাজায়, ওরে ঢুলি বললে কি নিন্দা হয়? ঢোল বাদক তখনও নয়। এই জন্যই বললাম আপনাদের ঠাই, আমি কোনো ধর্মকে নিন্দা করি না, কিন্তু খাঁটি কথা বলতে তো ছাড়ি না রে ভাই। এমন এমন ধর্ম আছে পৃথিবীতে, বলি আপনাদের কাছে, তারা বলে তারা যার আরাধনা করে সে নাকি খালি নিরাকার, আবার তারে বলে সর্বশক্তিমান। যদি সর্বশক্তিমান কোন শক্তি হয়, সে যদি সাকার হতে না পারে, তাই সর্বশক্তিমান বলবো কেন তারে? অল স্কয়ার বলবা কারে যে সব কিছু পারে? অল স্কয়ার বুঝতে পারছিস মা? হ্যাঁ, কায়দা আছে। যে মা ভালো রান্না করতেও পারে, ভালো কাঁথা সেলাই করতে পারে, ভালো স্বামী সেবা করতে পারে, ভালো শ্বশুর শাশুড়ির সেবা করে, ঘর টর গুছায় রাখতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, অতীত বতীত আসলে আরে তাড়াতাড়ি করে নিয়ে তার যত্ন করতে পারে, কয় না আমার বৌমা অল স্কয়ার। কি কায়দা আছে। একটা খালি পারলো, ভালো রান্না করতে পারলো, স্বামী সেবাও করে না, শ্বশুর শাশুড়ির সেবাও করে না, অল স্কয়ার বলা যাবে? কি তাহলে সর্বশক্তিমান কারে কয়? যে সাকারে নিরাকারে সর্বাকারে সর্বাধারে থাকতে পারে, সর্বশক্তিমান সে হতে পারে, অন্য কেহ নয়। সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। সর্বময় সর্বশক্তিমান তারে কয়। তাই প্রহ্লাদ ডেকে বলে, ভাসিয়া দুই চোখের চলে গুরুদেব তুমি আমাকে নয়ের ঘরের নামটা শিখালে। প্রথমে তুমি কি বললে? নয় একে নয়। তখনই আমার আনন্দ হয়েছে উদয়। হ্যাঁ, এক হরি ছাড়া আর কোন শক্তি নয়, এই মহাবিশ্বে এক হরিময়। কয় ওরে কপাল রে, তো ছাতা ছাড়াতি আরো জড়াই নিয়েছি। এরে হরি ভুলতি তো আরো ডিপলি হরি ভাবে বিভাবিত করে ফেলেছে।